আজ এতদিন পর তোমার সাথে আমার এভাবে দেখা হয়ে যাবে আমি ভাবতেই পারিনি নাদিম। আমিও তো তাই ভাবছি অদিতি, সত্যি কাকতালীয়। তা তুমি নিউ ইয়র্কে এলে কবে? আমার একমাত্র মেয়ে বুবলি জ্যামাইকা এভিনিউতে থাকে। ওর হাজবেন্ড একটা কলমের কোম্পানিতে কাজ করে। ওর ওখানেই সপ্তাহখানেক হয়ে এসেছি। বাহ, বেশ তো। জানো নাদিম, বুবলির ঘরে 2 বছর বয়সে আমার একটা ফুটফুটে নাতনিও আছে। গড ব্লেস হার। বছর 3 আগে চাকরি থেকে অবসর নিয়েছি, আর 5 বছরের মাল্টিপল ভিসার বদলতে এবার নিয়ে 2বার আমেরিকাতে আসাও হয়ে গেল। এই আর কি। এর মধ্যে চাকরি থেকে অবসর নিয়ে নিয়েছো? সত্যি অদিতি, মানুষের জীবনটা যেন একটা খরস্রোতা নদীর মতোই। চোখ বুঝলেই যেন দেখতে পাই। এই তো সেদিনের রাজশাহী ভার্সিটিতে আমরা আমতলায় জটলা বেঁধে আড্ডা দিতাম। হ্যাঁ, সময় বড্ড নিষ্ঠুর নাদিম। এখন তোমার কথা বলো, জ্যাকসন হাইটস এর ওই রেডিমেড গার্মেন্টস এর বাঙালি দোকানটার বুঝি মালিক তুমি? হ্যাঁ, তা বলতে পারো, তবে আহামরি তেমন কিছু না। দিন চলে যাচ্ছে আর কি। থাকো কোথায়? বাসায় কে কে আছে? থাকি 64 স্ট্রিটে, কাছেই। হ্যাঁ, একাই থাকি। সে কি? হ্যাঁ অদিতি, দেশ থেকে এমএ শেষ করে সে কবে যে দেশ ছাড়লাম। তারপর নানান জায়গায় ঘুরে ঘুরে যাযাবরের এই জীবনটাকে গুছিয়ে নেবার সময় আর পেলাম কোথায়। তুমি ঠিকই বলেছ, সময় বড় নিষ্ঠুর। সে শুধু আঘাত দিয়ে চলে যায়, ফিরেও তাকায় না। তোমার কথা শুনে মনে হচ্ছে মানুষ শুধু এই পৃথিবীতে আসে ভঙ্গুর জীবনটাকে উপভোগ করতে। গড়ে তোলার ক্ষমতা তার বড়ই অল্প। ওসব কথা এখন থাক অদিতি, তার চেয়ে চলো আমার বাসায়, এই তো কাছেই। সেখানে বসে বসে তোমার সব কথা শুনবো। সেটাই ভালো। জ্যাকসন হাইটসের এই এলাকাটা আমার বেশ ভালো লাগে। কেমন যেন একটা বাঙালিয়ানার স্বাদ পাওয়া যায়। গতবারও 2 দিন এসেছিলাম, তবে তোমার দেখা পাইনি। হ্যাঁ, তাহলে এবার চলো ওঠা যাক। বেশ, তাই চলো। হ্যাঁ, এসো এসো অদিতি, ভিতরে এসো। বাহ, বাসাটা ছোট হলেও বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছো। দেয়ালে রবীন্দ্র আর নজরুল দুজনই আছেন দেখছি। ওদের দুজনকে ছাড়া যে বাঙালির অস্তিত্বই থাকে না অদিতি। তা ঠিক। তাছাড়া পরভাষীদের দেশে এলে ওদের অনুভূতিটা যেন বড্ড মনকে নাড়া দেয়। থাকো সব কথা, কফি চলবে নিশ্চয়ই? তা মন্দ কি? কফি মেকারের সব রেডি আছে, এসো কাপে ঢালো আর খাও। চলো ডাইনিং এ যাই। চলো। বাহ, ফ্যান্টাস্টিক। স্বাদে গন্ধে অপূর্ব। সবকিছুই শিখে নিতে হয়েছে। বাস্তবতা, বুঝলে, বাস্তবতা। সময় মানুষের বড় শিক্ষক। নিয়তি নিয়তি যেন মানুষকে বাস্তবতার দিকে ঠেলে দেয়। তা ঠিক। শুধু তাই নয়, মানুষও যেন একজন আরেকজনকে বাস্তবের মুখোমুখি দাঁড় করায় অনেক সময়। হঠাৎ এসব কি বলছো অদিতি? নাদিম, তুমি আমার পুরনো বন্ধু। তুমি আমার জীবন কাহিনী জানতে চেয়েছিলে, তাই না? বন্ধু হিসেবে আমি তো তোমার মঙ্গলই চাই। তা আমি জানি। বেশ, তবে শোনো। বলো। মাস্টার্স ফাইনাল দেবার পরপরই আমার বিয়ে হয়ে যায়, সেটা তো তোমার জানা। হ্যাঁ, তা জানি। বিয়ের পর তুমি রাজশাহী ছেড়ে ঢাকায় পাড়ি দিলে। হ্যাঁ, আমার স্বামী সাজ্জাদ ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। আমাকে ঢাকায় গিয়ে সংসার পাততে হয়। তারপর ধীরে ধীরে নিজের সংসারটাকে গুছিয়ে নিতে লাগলাম। কিন্তু তুমি চাকরিতে ঢুকলে কবে থেকে? প্রথম থেকেই চেয়েছিলাম, কিন্তু সাজ্জাদ তা পছন্দ করেনি। কিন্তু সময় আর পরিস্থিতি আমাকে একদিন চাকরির চেয়ার টেবিলে বসিয়ে দিল। কিভাবে? সময় বয়ে চলছিল। বিয়ের 3 বছরের মাথায় আমাদের ঘরে আমাদের মেয়ে বুবলি এলো। মেয়েকে পেয়ে সাজ্জাদ যেন আরো প্রাণচঞ্চল হয়ে উঠল। মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে চাকরির পাশাপাশি টুকটাক ব্যবসায় হাত দিল। উন্নতিও হলো। বছর 3 মধ্যে আমরা একটা ছোট্ট ফ্ল্যাট কিনলাম। অবশ্য এর জন্য সাজ্জাদকে ব্যাংক থেকে কিছু ঋণ নিতে হয়েছিল। সব শুনে মনে হচ্ছে তোমার স্বামী ভদ্রলোক, বেশ ডিসিপ্লিন। তুমি সুখী হয়েছিলে। ঠিক তাই। ওর পরিশ্রম ওর চলার পথকে সহজ করে দিয়েছিল। শুনে সত্যি বড্ড ভালো লাগছে অদিতি। কিন্তু 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 কি? কিন্তু কিছুদিন পর হঠাৎ করে আমার মা মারা গেলেন। আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। আই এম সো সরি অদিতি। মা এভাবে চলে যাওয়ায় বাবা বড্ড ভেঙে পড়লেন। শেষে রাজশাহীর বাড়িটি ভাড়া দিয়ে বাবাকে ঢাকায় আমাদের কাছে নিয়ে এলাম। ভালো করেছিলে অদিতি।
সময় দ্রুত চলে যেতে লাগলো। দেখতে দেখতে বুবলি 10 বছরে পা রাখলো। তোমার তখন ভরা সংসার, সেই সাথে সুখেরও। কিন্তু আমাদের ভাগ্যাকাশের ঈশান কোণে যে মেঘ জমেছিল, কালো মেঘ, তা আমরা জানতে পারিনি নাদিম। মানে? হ্যাঁ নাদিম, সেদিন সে দুর্ঘটনার কথা স্মরণ হলে আমার খুব কষ্ট হয়। আমি সহ্য করতে পারি না। মাথার মধ্যে যেন অজস্র সরীসৃপ ছোবল মারে। আমি যেন কোথায় হারিয়ে যাই, সবকিছু যেন এলোমেলো হয়ে যায়। আমার অদিতি, অদিতি, তুমি শান্ত হও। যে স্মৃতি স্মরণ করলে তুমি এতটা ব্যথা আর কষ্ট পাও, তা আমি নাই বা শুনলাম। তুমি থামো, শান্ত হও প্লিজ। এই স্মৃতি আমাকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। এসব স্মৃতি তো স্মরণ না করে কখনোই ভুলে থাকা যায় না নাদিম। আমাকে বলতে দাও, তুমি না আমার পুরনো বন্ধু, শেয়ার করতে দাও। বেশ, তবে বলো। বুবলির স্কুলে আসা যাওয়ার জন্য সাজ্জাদের অফিসের এক কলিগের কাছ থেকে হঠাৎ করে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলো। নিজে ড্রাইভিং শিখলো, ফুল টাইম ড্রাইভারও রেখে দিল। তারপর? সেবার বুবলির স্কুলের গরমের ছুটিতে আমরা রাজশাহী বেড়াতে যাবার সিদ্ধান্ত নিলাম, আর গেলাম। বাবার শরীরটা বিশেষ ভালো না থাকায় তিনি বাসাতেই রয়ে গেলেন। সাজ্জাদ নিজে ড্রাইভ করে আমাদেরকে নিয়ে গেল। ওর প্রাণচাঞ্চল্য কেন যেন আমার কাছে একটা অশুভ সংকেত মনে হতে লাগলো। এতটা উচ্ছলতা আমি এর আগে কখনো দেখিনি। কিন্তু আমি সবকিছু মন থেকে ঝেড়ে ফেলে নিজেকে প্রবোধ দিলাম। বেশ ভালোভাবে ছুটির দিনগুলো কেটে গেল। আমাদের ঢাকা ফেরার সময় হলো। অদিতি, অদিতি, এখনো সবটা না শুনলেও সাংঘাতিক কোনো অশুভ ঘটনার আভাস যেন আমি অনুমান করতে পারছি। হ্যাঁ নাদিম, আমরা বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাকে না জানিয়ে ঢাকার পথে রওনা হলাম। সাজ্জাদ ড্রাইভিং সিটে, আমি ওর পাশে, আর বুবলি ছিল পিছনের সিটে। আমরা মহাসড়ক ধরে তখন ঢাকার কাছাকাছি। হঠাৎ ডান দিকের পেছন থেকে একটা যন্ত্র দানবের প্রচন্ড আঘাতে মুহূর্তে কি যেন হয়ে গেল। ওহ, সে কি দৃশ্য! আমি প্রায় জ্ঞান হারিয়ে পাশে পড়ে আছি। লোকজনের কোলাহলের শব্দ শুনতে পাচ্ছি। ওই তো একজন সিস্টারকে দেখতে পাচ্ছি, যাই ওকে জিজ্ঞেস করি। আপনি কি কাউকে খুঁজছেন? কি নাম আপনার? আমার নাম মাহফুজুল ইসলাম। এই হাসপাতাল থেকে আমার বাসায় ফোন দেওয়া হয়েছে। কেন বলুন তো, কি হয়েছে, কেন ফোন দিয়েছে? হ্যাঁ, ফোন করা হয়েছিল। ডাক্তার নাইম স্যার ফোন করেছিলেন। আপনি আসুন, আমার সঙ্গে আসুন। স্যার চেম্বারেই আছেন। কোথায় ডাক্তার সাহেব? চলুন। আসুন, ভেতরে আসুন। ডাক্তার সাহেব কোথায়? ডাক্তার সাহেব? স্যার, ওই অ্যাক্সিডেন্টের পেশেন্টের অ্যাটেন্ডেন্ট এসেছেন। অ্যাক্সিডেন্ট? কার অ্যাক্সিডেন্ট হয়েছে? আপনি একটু শান্ত হন, আপনি বসুন, এই চেয়ারটায় বসুন। কিন্তু কি হয়েছে ডক্টর? কি হয়েছে? আপনি কি? হ্যাঁ, আমি মাহফুজুল ইসলাম, হাসপাতাল থেকে টেলিফোন পেয়ে ছুটে এসেছি। সাজ্জাদ সাহেব? হ্যাঁ, সাজ্জাদ আমার জামাই। কি হয়েছে ওর? সাজ্জাদ সাহেবের প্রাইভেট কার হাইওয়েতে পরিবার সহ মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে। কি বলছেন আপনি? স্থানীয় জনগণ লোকাল একটা হাসপাতালে তাদেরকে নিয়ে যান। তারপর কি হয়েছে? হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে করে ক্যাজুয়ালিটিদের আমাদের এখানে রেফার করে। কি শুনছি ওরা আমাকে না জানি রাজশাহী থেকে ফিরছিল। হয়তো আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল না, কিন্তু বিধাতা আমাকে কি সারপ্রাইজ দিলেন। আপনি একটু শান্ত হন, নিজেকে শক্ত করুন। এখন এভাবে ভেঙে পড়লে হবে না, আপনার নিকটজনদেরকে সংবাদ দিতে হবে তো। ওরা কোথায়? ওরা কেমন আছে? ওরা মানে আমার মেয়ে অদিতি, আমার আদরের নাতনি বুবলি, ওরা কোথায়? আর সাজ্জাদ সাহেবের পকেটের ভিজিটিং কার্ড দেখে
আমরা নিশ্চিত হই যে তিনি সাজ্জাদ হোসেন। আপনি ঠিকই ধরেছেন ডক্টর, আমাকে ওদের কাছে নিয়ে চলুন একটু। ডক্টর প্লিজ আমাকে একটু নিয়ে চলুন। একটা দুঃসংবাদ দিতে হচ্ছে আপনাকে। আবার কি দুঃসংবাদ? আমি সত্যি দুঃখিত, সাজ্জাদ সেবার বেঁচে নেই। আপনি একটু শান্ত হন। আমাদের হাসপাতালে পৌঁছানোর আগেই কিন্তু উনি মারা যান, পথেই মারা যান। গাড়ির স্টিয়ারিংটা ভেঙে ওটা বাম দিকের লাংসে ম্যাসিভ ইনজুরি হয়। অতিরিক্ত রক্তক্ষরণে আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, হতে পারে না। এ বয়সে খোদা আমাকে একই শাস্তি দিল। আপনাকে সান্ত্বনা দেওয়ার ক্ষমতা আমাদের নেই, তবে আমার অনুরোধ, নিজেকে একটু শক্ত করুন। কি করে শক্ত করবো ডক্টর, কি করে নিজেকে শক্ত করবো? এই মুহূর্তে আপনার অনেক দায়িত্ব, এভাবে ভেঙে পড়বেন না প্লিজ। আমরা আপনার পাশে আছি। আর মেয়ে অদিতি, আমার বুবনি, ওরা কেমন আছে? বেঁচে আছে তো? হ্যাঁ, ওরা বেঁচে আছে। তবে তবে কি ডক্টর? আপনার মেয়ে আইসিইউতে আছেন, এখনো অচেতন। আমরা চিকিৎসা করছি, আর আপনার নাতনিকে 2-3 দিন পরেই রিলিজ করে দেবো। আমি সহ্য করতে পারছি না ডক্টর, আমি আর সহ্য করতে পারছি না। গোছানো সংসার, হায় খোদা, এ কি হলো? সিস্টার, স্যার, ওনাকে ভিতরে নিয়ে যান। ডেড বডি আর পেশেন্টদের দেখানোর ব্যবস্থা করেন। আমি ততক্ষণে রাউন্ডটা শেষ করে আসি। ওকে স্যার। মাহবুব সাহেব, আপনি সিস্টারের সঙ্গে যান। হাসপাতালে কিছু ফর্মালিটিজ আছে, তাছাড়া আনন্যাচারাল ডেথ তো, তাই এসব ক্ষেত্রে কিছুটা নিয়ম কানুন আছে। তবে আপনাকে হাসপাতাল কর্তৃপক্ষ যথাসাধ্য সহযোগিতা করবে। তোমার জীবনের এত বড় দুর্ঘটনা আমি যে কল্পনাই করতে পারছি না অদিতি। নিয়তি যেন আমাকে তার হাতের মুঠোয় নিয়ে নিল। আমি হয়ে গেলাম তার খেলার পুতুল। এ ধরনের পরিস্থিতি সম্পূর্ণভাবেই মানুষের নিয়ন্ত্রণের বাইরে। আমাদের কিছুই করার থাকে না অদিতি। কিন্তু আমাদের কি দোষ ছিল? নিরপরাধ বুবলি তো ছিল নিষ্পাপ শিশু। বড্ড কঠিন প্রশ্ন করেছে অদিতি। এতদিন পরে তোমার সাথে আমার দেখা, কিন্তু তোমাকে যেন আমি বিব্রতই করে চলেছি। আমি রিয়েলি সরি নাদিম। সে কি? না না অদিতি, আমি তো চাই তোমাকে শেয়ার করতে। তুমি বলো, সব কথা আমাকে বলো। আমার মাথায় আঘাত ছিল, আমার স্টেবল হতে প্রায় 1 মাস লেগে যায়। এটাই তো স্বাভাবিক। আচ্ছা, বুবলির কি হয়েছিল? দুর্ঘটনার খবর শোনার পর আমার শ্বশুর আর শাশুড়ি কুষ্টিয়া থেকে ছুটে আসেন। সে দুঃসময় তারা বুবলিকে আগলে রাখেন। আহারে। প্রায় মাস 2 পর আমি আমার ভাঙা সংসারে ফিরি, আর হাসপাতালের বাতাসে যেন একটা দীর্ঘশ্বাস বন্দি করে রেখে আসি। অদিতি, আমি আর শুনতে পারছি না অদিতি। হাসছ যে? আমার জীবনের পরবর্তী ঘটনা আরো চমকপ্রদ নাদিম, নাটকীয়তায় ভরা। সে কি? হ্যাঁ নাদিম, আর সে অধ্যায়ে আমি ধীরে ধীরে আসব। বেশ, বলো তবে। দুর্ঘটনার আকস্মিকতায় আমি তখন পাগল প্রায়। আমার আকাশে তখন মেঘের ঘন ঘটা, সামনের পথ পিছল, চোখের তারা দুটো যেন পাথর হয়ে কান্নার অশ্রুটুকু হারিয়ে ফেলে। ভেরি স্যাড। নিদ্রাহীন রাতের মিছিল আমাকে যেন ক্রাশ করে ফেলে। হাই ডোজের ঘুমের ওষুধেও তেমন কাজ হতো না। ইতিমধ্যে হঠাৎ করে বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। আমি এবার সম্পূর্ণভাবে অভিভাবকহীন হয়ে পড়লাম। দুর্যোগ তোমাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছিল। সত্যিই তাই। গভীর রাতে বুবলিকে বুকের সাথে আঁকড়ে ধরে আমি যেন সাজ্জাদের শ্বাস প্রশ্বাস অনুভব করতাম। ও সে যে কি যন্ত্রণা, আমি তোমাকে বোঝাতে পারবো না নাদিম। আমি সবই বুঝতে পারছি অদিতি, আমিও তো একজন মানুষ। আমি ধীরে ধীরে পাথর হয়ে যেতে লাগলাম। নিজেকে শক্ত করে বাস্তবের মুখোমুখি দাঁড় করালাম। জীবন বড় কঠিন। তুমি ঠিকই বলেছ। আমি সমস্ত আবেগকে ঝেড়ে ফেলে জীবনে বেঁচে থাকার একটা অবলম্বন খুঁজতে লাগলাম। বুঝতে চেষ্টা করলাম জীবন একটাই। আমি জানি তুমি বরাবরই বেশ সাহসী মেয়ে। মাস 6 পর হঠাৎ করে সাজ্জাদের অফিসের এজিএম শরীফ সাহেব আমাকে ফোন করলেন। তারপর? নিজের পরিচয় দিয়ে তিনি আমাকে তাদের অফিসের একটা চাকরির অফার দিলেন। প্রয়াত সাজ্জাদের প্রতি সহানুভূতি থেকেই আর কি। তা তুমি কি করলে? আমি সাথে সাথে প্রস্তাবটা লুফে নিয়ে একদিন তার সাথে দেখা করলাম।
আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন। আপনিই তো? হ্যাঁ, আমি অদিতি হোসেন, প্রয়াত সাজ্জাদ হোসেনের স্ত্রী। আজ বেলা 12টার সময় আপনার সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। অ্যাপয়েন্টমেন্টটা তো আমিই আপনার সাথে করেছিলাম। তা দাঁড়িয়ে কেন, বসুন। জি জি, ধন্যবাদ। চা না কফি দিতে বলবো? না না না, ধন্যবাদ। বরং কাজের কথায় আসা যাক। অযথা অফিসের সময় নষ্ট না করাটাই ভালো। আপনি অদ্ভুত। ঠিক অদ্ভুত না, তবে খানিকটা বেরসিক বলতে পারেন। হাসছেন যে? না, এমনি। আমি অন্য একটি কোম্পানি থেকে মাস 3 আগে এই কোম্পানিতে জয়েন করেছি। ও আচ্ছা আচ্ছা। এখানে জয়েন করার পর আমি সাজ্জাদ সাহেবের কথা শুনি। যদিও আমি সাজ্জাদ সাহেবকে কোনোদিন দেখিনি, তবু একটি সন্তান নিয়ে আপনার অসহায় অবস্থার কথা জেনে আপনাকে অশেষ ধন্যবাদ। গত মাসের বোর্ড মিটিং এ আমাদের অ্যাকাউন্ট সেকশনে 2 জন সহকারী হিসাব রক্ষকের পোস্ট ক্রিয়েট হয়েছে। এ সপ্তাহের মধ্যে প্রার্থী চেয়ে দৈনিক কাগজে বিজ্ঞাপন দেওয়া হবে। আমার কেন যেন মনে হলো সাজ্জাদ সাহেবের পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারি। আপনাকে আবারও ধন্যবাদ। আমি চেয়ারম্যান স্যারের সাথে এ বিষয়ে আলাপ করেছি। তারপর অফিস থেকে ফোন নাম্বার কালেক্ট করে সরাসরি আপনাকে টেলিফোন করে বসলাম। যদিও আমি জানি না বা আদৌ আপনি এ চাকরি করবেন কিনা। আজকালকার চাকরির বাজারে এ ধরনের দৃষ্টান্ত একেবারেই বিরল। সত্যি আমি নিজেকে ধন্য মনে করছি। আপনি কি আমার প্রস্তাবে সম্মত নন? না, তা নয়, তবে ভাবছি। কি ভাবছেন? ভাবছি এই অফিসে চাকরি করতে এলে সাজ্জাদের স্মৃতিটা সারাক্ষণ আমাকে তাড়া করবে। হ্যাঁ, তা করবে। তবে আপনার একটা মেয়ে আছে, সে মেয়ের কথা চিন্তা করে। পূর্বের কোনো জানাশোনা না থাকলেও আপনি সত্যি আমাদের শুভাকাঙ্ক্ষী। জগতে এ ধরনের মানুষ সহজে পাওয়া যায় না। না না, ওভাবে বলবেন না। আপনি ভেবে দেখুন, সময় নিন, সিদ্ধান্ত নিয়ে আমাকে টেলিফোনে জানাবেন। আমি ফর্মালিটিস গুলো বলে দেব। এই যে নিন আমার ভিজিটিং কার্ড। ধন্যবাদ। তাহলে মিসেস অদিতি হোসেনের চাকরিটা তোদের অফিসে হয়ে গেল। সবাই বলে তোর কারণেই নাকি তিনি আর অমত করেননি। চাকরির বয়সটাও প্রায় 1 মাস হতে চলল। সাগর, তুই আমার কাছের বন্ধু বলেই সব ঘটনা বললাম। অবশ্য খানিকটা দেরি করেই বললাম। খানিকটা দেরি করে হলেও বিষয়টা কিন্তু একেবারে বাসি হয়ে যায়নি শরীফ ভাই। তুমি ঠিকই বলেছো তিথি। ভাবির রসিকতায় সন্দেহের গন্ধ থাকলেও বিষয়টা কিন্তু নিতান্ত নির্ভেজাল। সাগর, মেয়েরা তো সব বিষয়ে রোমান্টিকতার গন্ধ খুঁজে বন্ধু, তোর ভাবি বা বাদ থাকে কেন? দেখো সাগর, তুমি কিন্তু একতরফা ভাবে মেয়েদেরকে দোষী করো না। তোমরাই বা কম কিসে? সিলি ব্যাপারটা নিয়ে আমাদের তর্কে না যাওয়াই ভালো। তবে মিসেস সাজ্জাদ কিন্তু অফিসিয়াল ডেকোরাম মেইনটেইনে বেশ সজাগ। কাজেও আগ্রহ আছে। মনে রাখতে হবে তিনি কিন্তু একজন উচ্চ শিক্ষিত মহিলা। শরীফ ভাই, আপনার কাছে এতটা প্রশংসা শুনে ভদ্র মহিলাকে কিন্তু আমার খুব দেখতে ইচ্ছে হচ্ছে। বেশ তো, একদিন সময় করে আমার অফিসে চলে আসুন না, দেখা হবে। চাইলে পরিচয়টাও বাদ যাবে না। বেশ, যাব। শরীফ, মিসেস অদিতি হোসেন একজন বিধবা, তাছাড়া এক সন্তানের মা। তাকে নিয়ে এ ধরনের আলোচনা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তা ঠিক, তবে তুমি ভুলে যেও না সাগর, তোমার এজিএম বন্ধুটি অনেক আগেই বিয়ের বয়স পেরিয়ে এলেও এখনো কিন্তু তিনি নিঃসঙ্গ জীবন যাপন করছেন। সেটা তার ব্যক্তিগত বিষয়। তুমি অযথাই টবের পানিতে মাছের সন্ধান করছো তিথি। বেশ, আমরা তবে সময়ের অপেক্ষাতেই থাকি। সাগর ঠিকই বলেছে ভাবি। মিসেস অদিতি হোসেনকে চাকরির ব্যাপারে স্বেচ্ছায় সহযোগিতা করলেও এটা আমাদের কোম্পানির প্রয়াত কর্মকর্তা সাজ্জাদ সাহেবের পরিবারকে সহায়তা করা মাত্র। শরীফ কিন্তু মানবতার পরিচয় দিয়েছে তিথি। ঠিক তাই। বেশ, কথাটা কিন্তু মনে রাখলাম শরীফ ভাই। আসতে পারি স্যার? ও, আসুন। আমাকে ডেকেছিলেন স্যার? হ্যাঁ, বসুন। ধন্যবাদ। মিসেস অদিতি, আপনি জানেন তো আগামী মাসের 15 তারিখে আমাদের বাজেটের মিটিং। হ্যাঁ স্যার, জানি। চিফ অ্যাকাউন্টেন্ট মিজান স্যার আমাকে জানিয়েছেন। হ্যাঁ, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের সাথে একটা প্রিভিয়াস মিটিং করে আপনারা কোম্পানির রিকোয়ারমেন্ট আর খরচের একটা খসড়া তৈরি করে ফেলবেন। ওকে স্যার। আপনি নতুন, তাই বিষয়টা আগেই ব্রিফ করলাম। ধন্যবাদ স্যার। আমি আপনার
এ কমাসের কাজে যথেষ্ট স্যাটিসফাইড। ক্যান্ডিডেট সিলেকশনে নিশ্চয়ই আমি ভুল করিনি। ম্যানেজমেন্টও আপনার কাজে যথেষ্ট সন্তুষ্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ওয়েলকাম। আর হ্যাঁ, আপনার মেয়ে বুবলি, ও কেমন আছে? ওকে আমি সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করি স্যার। ওই তো আমার বাঁচার অবলম্বন। আমি বুঝি, সবই বুঝি। তবে আপনার ব্যক্তিগত প্রসঙ্গকে আলোচনায় আনার জন্য আই এম রিয়েলি সরি। না না, সে কি স্যার, একে অন্যের সুখ দুঃখকে শেয়ার করি তো পথ চলতে হয়। হ্যাঁ, তা ঠিক। তবে আপনি কিন্তু বেশ সুন্দর করে কথা বলেন। আমার স্বামী সাজ্জাদও তাই বলতো। আমি তাকে বড্ড মিস করি। তিনি ভাগ্যবান ছিলেন, কিন্তু ভাগ্যই তাকে বিড়ম্বনা করেছে। ভেরি স্যাড। স্যার, আমার মনে হয় ব্যক্তিগত আলোচনা করে আমাদের অফিসের সময়কে নষ্ট না করাটাই শ্রেয়। আমি বরং আমার রুমে যাই, টেবিলে অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, ঠিকই বলেছেন, সেই ভালো। দেখ শরীফ, তো সেদিনের কথাবার্তায় আমি তেমন কোনো আমল দিইনি, তবে আজ তোকে যেন একটু অন্যরূপে দেখতে পাচ্ছি। কিরকম? তোর দু চোখের তারাই যেন যেন তোর মনের আয়নায় ফুটে উঠছে। সাগর, তোকে বলতে আমার বাধা নেই। সত্যি, আমি মিসেস অদিতিকে যতই দেখছি ততই যেন মুগ্ধ হচ্ছে। কবিগুরুর বাণী দিয়েই বলি, প্রেমের ফাঁদ পাতা ভুবনে কোথাকে ধরা পড়ে কে জানে। না সাগর, না, রসিকতা নয়। না শরীফ, আমি রসিকতা করছি না। তবে তিথি মানে তোর ভাবি বাসায় থাকলে এই পরিবেশটাকে রসিকতায় জমিয়ে দিত। তা জানি, তবে ভাবি মার্কেট থেকে ফেরার আগেই আমি কিন্তু বিদায় নেব। তা কেন? তোকে ছাড়লে তো আজ রাতে আমাদের সাথে ডিনার করে তবেই যাবে। আরো কিছুক্ষণ তোর এই মিসেস অদিতির বিষয়টা তোর সাথে শেয়ার করি। হ্যাঁ, নিজেকে আজকাল বারবার প্রশ্ন করি, শেষ পর্যন্ত পা পিছলে যাবে না তো? তোর মনে দৃঢ়তা আমি জানি, তবে পিছল পথে হাঁটলে পা পিছলাতে কতক্ষণ বন্ধু? মিসেস অদিতির পার্সোনালিটি বড্ড স্ট্রং। তাহলে তুই চিন্তা ভাবনা করে দেখ, বয়স তো আর থেমে থাকছে না। আমি চাই না তুই কষ্ট পাস। আমি জানি তুই আমাকে সঠিক পথেরই সন্ধান দিবি, তবে কি? আমি যদি নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কোনো এক দুর্বল মুহূর্তে অদিতির কাছে নিজেকে তুলে ধরি, আমার বিশ্বাস মিসেস অদিতি তোকে ফিরিয়ে দেবে। নিজেকে শুধু শুধু ছোট করবি কেন বন্ধু? তাছাড়া তোদের দুজনেরই একটা পরিচিতি আছে। কিন্তু আমি যে অদিতিকে মনে মনে পছন্দ করে ফেলেছি সাগর। কোন রকমের সামাজিক বাধা। ওই যে তোর ভাবি এলো, তুই বস, আমি দরজাটা খুলে দিয়ে আসি। কি স্যার, আপনি হঠাৎ আমার রুমে? বসুন স্যার, বসুন। না না, ব্যস্ত হবেন না। অফিসের ডিপার্টমেন্ট গুলো ভিজিট করছিলাম, ক্যাজুয়াল ভিজিট। ভাবলাম আপনার সাথেও একবার দেখা করে যাই। থ্যাংক ইউ স্যার। তা বসুন না, এই আমার চেয়ারটাতে। না না, আমি সামনের চেয়ারটাতেই বসছি, আপনি বসুন। স্যার, যদি কিছু মনে না করেন তাহলে অডিট রিপোর্টটা নিয়ে আপনার কিছু পরামর্শ জানতে চাই। বেশ, তো ফাইলটা নিয়ে একসময় আমার রুমে আলোচনা করা যাবে, কিন্তু আমার জানতে ইচ্ছে করছে আমরা কি অফিসিয়াল কাজ ছাড়া অন্য প্রসঙ্গে কোনো আলাপ করতে পারি না? কিন্তু স্যার, অফিস আওয়ারে অফিসে বসে অফিসিয়াল আলোচনাটাই বোধহয় বেশি প্রাধান্য পায়। ইউ আর রাইট। তবে কাজের ফাঁকে জীবনের কথায় মনটা হালকা হয়, আর কাজেও অনুপ্রেরণা পাওয়া যায়। তা ঠিক বলেছেন স্যার, আমি এগ্রি করছি। তবে নিজের জীবনের কথা কারো কাছে প্রকাশ করার আগে তার জীবনের কথাগুলোকে উপলব্ধি করতে হবে। বড্ড তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। আপনার কথাগুলোর গভীরতাকে কেবল অন্তর দিয়েই মাপা যায়। ধন্যবাদ স্যার। তবে অপ্রাসঙ্গিক কিছু বললে ক্ষমা করে দিন। আপনি আমাকে সত্যি ক্ষণে ক্ষণে মুগ্ধ করছেন মিসেস অদিতি। আমি খুব সাধারণ একজন স্যার। এটা আপনার বদান্যতা। আমি জানি আপনি খুব সাধারণ নন। নিয়তি আপনাকে ঝড়ের পাখি বানাতে পারেনি। আমার একটাই সাধনা, আমার সন্তান বুবলিকে মানুষ করা, আর এজন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি। এ ভগ্ন জীবনে আমার নতুন করে আর কোনো চাওয়া পাওয়া নেই। অদিতি, আমি সত্যিই দুঃখিত। অজান্তে যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি। না না স্যার, কষ্ট, ব্যথা, দুঃখ এসবকে এখন আর আমি তেমন আমল দেই না। আমি বুঝতে পারছি জীবনকে আপনি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন। এটা কজনই বা পারে? অন্যের কথা জানি না স্যার, তবে সময়ের বাস্তবতায় বুঝতে পেরেছি আবেগকে জড়িয়ে পথ চলা যায় না।
আপনার সাথে যতই যেন নিজেকে নতুন করে আবিষ্কার করছি। আমি উঠি। কোনো প্রয়োজন হলে আমার চেম্বারে আসবেন প্লিজ। হ্যাঁ, ওকে স্যার। জানো তিথি, আজ না একটা কাণ্ড হয়েছে। কি কাণ্ড হলো শুনি? আজ অদিতি হোসেনের সাথে সাক্ষাৎ হলো। ওমা, তা কোথায়? শরীফের অফিসে। সে কি, তুমি আবার কখন শরীফ ভাইয়ের অফিসে গেলে? সকালে একটা জরুরি কাজে মতিঝিলে গিয়েছিলাম, তো ভাবলাম শরীফের অফিসে একবার দেখা করে যাই, মানে ওই ফোন না করেই সারপ্রাইজ দিতে আর কি। তা শরীফ ভাইকে সারপ্রাইজ দিতে নাকি ওই অদিতি হোসেনকে এক নজর দেখতে, কোনটা? রসিকতা নয় তিথি, তবে মিসেস অদিতিকে একবার দেখার ইচ্ছে আমার ছিল। তা কি প্রয়োজনে? শরীফ ইদানিং একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছে বলে আমার মনে হলো। তা এখন বলো, কেমন দেখলে মিসেস অদিতি হোসেনকে? সৌভাগ্যক্রমে মিসেস অদিতি ওই সময় শরীফের রুমেই উপস্থিত ছিলেন, ওই কি একটা ফাইল নিয়ে আলোচনা করছিল। তাহলে তো তুমি এক ঢিলেই দুই পাখি মারলে। অনেকটা তাই। তারপর শরীফ ওর সাথে আমার পরিচয় করিয়ে দিলে উনি মৃদু হেসে সালাম দিলেন, তারপর ওই দু চারটে কথাবার্তা বলে উঠে চলে গেলেন তার রুমে। আহারে, তবে তো তিনি তোমাকে তেমন একটা পাত্তাই দেননি। সত্যি, আই এম রিয়েলি সরি সাগর। তুমি কিন্তু আবারও রসিকতা করছো। আচ্ছা বেশ, এই আমি ক্ষান্ত হলাম। তা এবার বলো, ভদ্রমহিলাকে কেমন দেখলে? খুব জানতে ইচ্ছে হচ্ছে? খুব, ভীষণ। ঠিক আছে, তবে শোনো, মোটামুটি বয়স হলেও চেহারায় তেমন কোনো ছাপ পড়েনি। আচ্ছা। হ্যাঁ, একহারা শরীর আর মুখমণ্ডলের লাবণ্যের মাঝে আভিজাত্য আর ব্যক্তিত্ব বেশ স্পষ্ট। বাহ। মানে প্রথম দর্শনেই মুগ্ধ হতে হয়। ও, তা ক্ষণিকের এক ঝলক দর্শনেই এতটা অভিভূত? একেই বলে পুরুষের দৃষ্টি। এই তিথি, আমি কিন্তু সরল বিশ্বাসে সরল দৃষ্টি দিয়েই তাকে দেখেছি। তা না হয় মানলাম, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা? তুমি কি ভাবছো? ভাবছি তোমার মতো ঘর সংসারে একজন পুরুষই যদি মুগ্ধ হয়ে বসে থাকে, তবে শরীফ ভাইয়েরই বাকি দোষ। হাজার হোক, তিনি তো এখনো অবিবাহিত, চোখের স্বপ্ন থাকতেই পারে। কিন্তু তিথি, এই ধরনের স্বপ্ন শরীফের জন্য সুখকর হবে বলে আমি মনে করি না। ভবিষ্যৎ এখনো ওকে রঙিন জীবন দিতে পারে। ও কোন দিক থেকে কম বলো তো? কিন্তু তার জন্য আমরাই বা কি করতে পারি বলো? তারা দুজনেই যদি একই পথ বেছে নেন, তবে কে পারবে বাধা দিতে? কথাটা তুমি মন্দ বলনি। তবে সেদিন শরীফ আমার কাছে এসেছিল ভালো কোনো একটা পরামর্শ নেবার জন্য। তাছাড়া কি? আমার ধারণা শরীফ হাত বাড়ালো মিসেস অদিতি সহজে সে হাত ধরবে না। তুমি কি করে এটা ভাবলে? শরীফের কথাবার্তাই। আমি মানি না। ভুলে যেও না সাগর, মিসেস অদিতিরও জীবনে একটা অবলম্বন দরকার। তার সামনে এখনো অনেকটা পথ পড়ে আছে। কিন্তু কোনো কিন্তু নয় সাগর, মানুষের অবচেতন মনে কখন কার ছায়া পড়ে তা সে নিজেও জানতে পারে না। হ্যাঁ, ঠিকই বলেছ। তা হঠাৎ করে মাত্র 3 দিনের ছুটির প্রয়োজন হলো কেন মিসেস অদিতি? অযথা ঘরে কর্মহীন হয়ে বসে থাকতে আমার তেমন ভালো লাগে না স্যার। বিশেষ তেমন প্রয়োজন না হলে আমি ছুটি নেই না। দরখাস্তে তো ফ্যামিলি পারপাস লেখা দেখলাম। হ্যাঁ, আগামী পরশু আমার মেয়ে বুবলির জন্মদিন। ওয়াও, গড ব্লেস হার। হ্যাপি বার্থডে টু বুবলি। থ্যাংক ইউ স্যার। তা বেশ জমকালো করেই করছেন তো জন্মদিনটা? না না, তেমন কিছু না। আগামীকাল ওকে নিয়ে কিছু কেনাকাটা করব, পরশুদিন দুজনে কোনো রেস্টুরেন্টে খাওয়া, আর তারপর কোনো সিনেপ্লেক্সে একটা ছবি দেখে সময় কাটানো। দিনটা শুধুই আমার আর আমার মেয়ে বুবলির। বাহ, সত্যি আইডিয়াটা প্রশংসনীয়। উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ স্যার। কি স্যার, আপনি? আসুন আসুন, ভেতরে আসুন। হাতে রজনীগন্ধা আর রঙিন কাগজে র্যাপিং করা প্যাকেট। বুবলিকে উইশ করতে এলাম। তা ও কোথায়? আপনারা এখনই বের হচ্ছেন বুঝি? ড্রেস আপ দেখে তাই তো মনে হচ্ছে। অনাহুতের মতোই চলে এলাম সারপ্রাইজ দিতে। না না, ঠিক আছে, খুব ভালো করেছেন স্যার। আমি খুব খুশি হয়েছি। পাশের বাসায় গেছে বুবলি ওর বান্ধবীর সঙ্গে দেখা করতে, এখনই চলে আসবে। তা আপনি দাঁড়িয়ে কেন স্যার? বসুন না স্যার, বসুন। না না, বসছি, কিন্তু আমার একটা অভিযোগ আছে অতিথি। কি অভিযোগ স্যার?
এই যে স্যার স্যার সম্বোধনটা, দেখুন দেখুন অদিতি, এটা কিন্তু আমাদের অফিস নয়। এখানে স্যার স্যার সম্বোধনটা একেবারেই বেমানান। তা কেন স্যার, আপনি আমার বস। কিন্তু অফিসের বাইরে বসগিরিটা আমার তেমন পছন্দ নয়। আচ্ছা বেশ, তা আপনি একটু বসুন, আমি আপনার জন্য নাস্তা আনি। না না, ব্যস্ত হবেন না, আমি বেশি সময় নেব না, অফিসে দেরি হয়ে যাবে। অফিসে যাবার পথে দেখা করে গেলাম আর কি। তবু আপনাকে আমি একেবারেই খালি মুখে ছেড়ে দিতে পারি না, প্লিজ একটু বসুন। কি স্যার, ওভাবে আমার মুখের দিকে চেয়ে কি দেখছেন? অপূর্ব। কি বলছেন স্যার? আমি একটুও বাড়িয়ে বলিনি, সত্যি অপূর্ব অদিতি। আমাকে এভাবে লজ্জা দিয়েন না স্যার, প্লিজ। অদিতি, জি? আজ আর বলতে দ্বিধা নেই, আই লাভ ইউ অদিতি। না না, কি বলছেন স্যার? আমি সত্যি বলছি অদিতি, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। না 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 স্যার, এ হতে পারে না। কেন? আপনি ভুলে যাচ্ছেন স্যার, এ হতে পারে না। কেন হতে পারে না? আপনি আর আমি দুজন দুই দিগন্তের বাসিন্দা। আপনার আর আমার মাঝে একটা দুর্বোধ্য দেয়াল দাঁড়িয়ে আছে। তাছাড়া আমি একজন বিধবা নারী, এক সন্তানের জননী। না 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 স্যার, আপনি ভুল করছেন, প্লিজ প্লিজ। কিন্তু কিন্তু আমি যে তোমাকে ভীষণ ভালোবেসেছি অদিতি। না স্যার, না। তুমি আমাকে ফিরিয়ে দিও না। না 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 না, তা হয় না, তা হয় না, কখনো না। সবই তো শুনলাম অদিতি, কিন্তু তারপর কি হলো? আমি ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্যে মর হয়ে দুহাতে আমার মাথাটা চেপে ধরে একটা চেয়ারে বসে পড়লাম। সমস্ত পৃথিবীটা যেন আমার সামনে দুলতে লাগলো। আমি দু চোখ বন্ধ করলাম। তারপর কতক্ষণ এভাবে ছিলাম জানি না। হঠাৎ মাথায় কারো হাতের ছোঁয়া পেয়ে ধীরে ধীরে চোখ মেলে দেখি বুবলি আমার মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তার দু চোখের তারায় যেন অজস্র জিজ্ঞাসার ভিড়। লক্ষ্য করলাম সামনের টেবিলটায় পড়ে আছে একগোছা রজনীগন্ধা, তার পাশে রঙিন কাগজে র্যাপিং করা গিফটের বাক্স। বুঝতে পারলাম শরীফ সাহেব চলে গেছেন। আমি বুবলিকে বুকের সাথে জড়িয়ে ধরে কান্নায় ভেসে গেলাম। সত্যি এটা যেন তোমার একটা অগ্নি পরীক্ষা অদিতি। আমি জানি না, কিন্তু এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে জানো? কি? আমার মনে হচ্ছে শরীফ সাহেব একজন ভদ্র সজ্জন ব্যক্তি। তার ভালোবাসার কোনো গলদ ছিল না। তুমি বিষয়টা ভেবে দেখলে পারতে। কিন্তু নাদিম, আমার জীবনের গল্প বলাটা তো এখনো শেষ হয়নি। বেশ, তবে বলো বলো অদিতি, আমি শুনছি। আমি মুহূর্তে নিজেকে শক্ত করলাম, আর দেরি না করে বুবলিকে নিয়ে বেরিয়ে পড়লাম। বুবলির এই বিশেষ দিনটাতে তাকে আমি বঞ্চিত করতে চাইলাম না। তুমি বুদ্ধিমানের মতো কাজ করেছো। সারাটা দিন বাইরে কাটিয়ে বুবলি বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। সন্ধ্যায় বাসায় ফিরে কিছুক্ষণের মধ্যে ও ঘুমিয়ে পড়ল। ও তোমাকে কোনো প্রশ্ন করেনি? আমি তেমন সুযোগ দিইনি, নানান ভাবে ওকে ব্যস্ত রেখেছিলাম। তারপর রাত যত গভীর হতে থাকলো, আমার মাথার ভেতরে একটা চাপা যন্ত্রণা যেন আরো তীব্র হয়ে উঠল। একটা অস্থিরতা আমাকে গ্রাস করে ফেললো। সাজ্জাদ যেন বারবার আমার চোখের সামনে এসে দাঁড়াতে লাগলো। স্মৃতি কখনো মুছে যায় না অদিতি। তুমি ঠিকই বলেছ নাদিম। একবার ভাবলাম চাকরিটা ছেড়ে দেব, কিন্তু একটু পরেই মনে হলো না, এত সহজেই আমি হেরে যাব না। আরো ভাবলাম এটা শরীফ সাহেবের একটা সাময়িক মোহ, তাড়াতাড়ি হয়তো কেটে যাবে। মানুষের মন তরঙ্গের মতো। তুমি ঠিকই বলেছ। আমি ছুটি শেষ করে যথাসময় অফিসে জয়েন করতে গেলাম, আর সেদিন আমি একটু স্মার্টলি ড্রেস আপ করলাম। অন্যান্য দিনের তুলনায় একটু ব্যতিক্রম। কিন্তু 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 কি অদিতি? অফিসে গিয়ে শুনলাম শরীফ সাহেব 10 দিনের জন্য লম্বা ছুটিতে গেছেন। একথা শোনার পরে আমার বুকের ভেতরে একটা ধাক্কা লাগলো, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। মুখের স্বাভাবিক ভাব বজায় রেখে আমি কাজে মন দিলাম। তারপর একটা অস্থিরতা যেন আমার পিছু নিল, আর আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমি যেন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছি তার প্রতি। বলো কি? হ্যাঁ নাদিম, আমি কতবার আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছি আর নিজের প্রতিবিম্বর কাছে হাজারো প্রশ্ন করেছি, কিন্তু কোনো উত্তর খুঁজে পাইনি। তোমার তখনকার মনের অবস্থা আমি বেশ বুঝতে পারছি অদিতি। হাসছো যে? মনের দোলাচলে দুলতে দুলতে
10 দিন কেটে গেল, আর 10 দিনের ছুটি শেষ করে আবার বস শরীফ সাহেব অফিসে এলেন। আর কি আশ্চর্য, অফিসে এসেই স্বাভাবিকভাবে তিনি আমাকে তার চেম্বারে ডেকে পাঠালেন। স্যার। ও, আসুন, বসুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। বেশ কটা দিন ছুটি কাটিয়ে এলাম। তা আপনার মেয়ে বুবলি ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, বুবলি ভালো আছে। আর আপনি? ভালো। আপনি? ভালো। অনেকদিন ছুটিতে থাকায় অফিসে আপনার অনেক কাজ জমা হয়ে গেছে নিশ্চয়ই। হাসছেন কেন স্যার? আমি এই কোম্পানির চাকরিটা ছেড়ে দিয়েছি অতিথি। কি? কেন? তবে কি? না না, অন্যভাবে নেবেন না প্লিজ। আমি অন্য আর একটা কোম্পানিতে জয়েন করেছি। সবকিছু ফাইনাল হয়ে গেছে। আজ সকালেই রেজিগনেশন লেটারটা সাবমিট করে দিয়েছি। অফিসিয়াল কিছু ফর্মালিটিস 3-4 দিনের মধ্যেই শেষ করতে পারবো আশা করছি। কিন্তু না না, কোনো কিন্তু নয়। মানুষ তো স্থান পরিবর্তন করবেই, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, তা ঠিক। তবে একটা কথা বলবো স্যার, যদি কিছু মনে না করে। না, মনে করব কেন, বলুন। এটা কি সত্যি আপনার স্থান পরিবর্তন নাকি নিজেকে আড়াল করা? প্রশ্নটা বড্ড শক্ত। প্রশ্নটা শক্ত নয় স্যার, শক্ত হলো পরিস্থিতিটা। মানুষের জীবনে তো কত রকমের পরিস্থিতি আসে। ঠান্ডা মাথায় পরিস্থিতির মোকাবিলা করাটাই বুদ্ধিমানের কাজ। আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারছি না অদিতি। স্যার, সেদিনের ওই অপ্রত্যাশিত ঘটনাটা আমাকে যার পর্যায়ে বিব্রত করেছে। একটা অস্থিরতা আমার পিছু নিয়েছে। মাঝে মাঝে যেন হকারণী নিজেকে অপরাধী মনে হচ্ছে। একবার মনে হয়েছে আপনার মুখোমুখি দাঁড়াবো, একটু পরে আবার নিজেকে গুটিয়ে নিয়েছি। আমি দুঃখিত, আই এম রিয়েলি সরি। সেদিন কেন জানি না নিজেকে ধরে রাখতে পারিনি। অপরাধী তো আমি। অবচেতন মন অনেক সময় মানুষকে তাড়িত করে, আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলে অনুশোচনাও হয়। কিন্তু আমি কি সেদিন সত্যি অবচেতন ছিলাম? জানি না স্যার, তবে অনেক ভেবে আমি আপনার কাছে একটা প্রস্তাব রাখার সিদ্ধান্ত নিয়েছি। কি এমন প্রস্তাব? আচ্ছা, আমরা কি সব ধরনের স্বার্থপরতাকে দূরে সরিয়ে পরস্পরের বন্ধু হতে পারি না? আমাদের সুখে দুঃখে চলার পথে পাশাপাশি থাকতে পারি না? কি হলো স্যার, চুপ করে আছেন কেন? কিন্তু কি? কিন্তু তাই বা কতদিন? আমাদের আশেপাশের মানুষ একদিন এটাকে বাঁকা চোখে দেখতে পারে। তাছাড়া বুবলি তো বড় হচ্ছে। বিষয়টাকে অবশ্য ফেলে দেয়া যায় না, তবে আমি কিন্তু এতটা সেনসিটিভ নই। আমাদের আরো ভেবে দেখা উচিত নয় কি? বেশ, আচ্ছা, এবার তবে আমি উঠি স্যার, টেবিলের কাজগুলো সেরে ফেলি। আসুন তাহলে। তোর কাছ থেকে সব শুনে ঘটনা তো বেশ জমজমাট নাটক বলে মনে হচ্ছে বন্ধু। রসিকতা নয় রে সাগর, এটা বাস্তব জীবনেরই গল্প, জীবন থেকেই নেয়া। তা ঠিক। এ পৃথিবীতে আমরা সবাই যেন আমাদের জীবন নাট্যের এক একজন অভিনেতা। কিন্তু সাগর, অদিতির প্রস্তাবটা আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। আমি অদিতিকে ভালোবেসে ফেলেছি রে, তাই ওকে আমি পরিপূর্ণভাবেই পেতে চাই। দেখ, তুই বড্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিস। বাস্তবতাকে চোখ মেলে দেখ। তুই বলে দে না সাগর, আমি এখন কোন পথে যাব? অদিতি যে যথেষ্ট বুদ্ধিমতী এ বিষয়ে আমার সন্দেহ নেই। কোন রকমের মোহ বা আবেগ তাকে ছুতে পারেনি। তার দূরদৃষ্টিরও প্রশংসা করতে হয়। তাই আমি কি বলবো জানিস, তো চাপার হিসেব না কষে ওকে বন্ধু হিসেবে মেনে নে না, দেখবি তোর সমস্ত অস্থিরতা কেটে যাবে। তুই বলছিস? হ্যাঁ, আমি বলছি। তবু আমাকে ভেবে দেখতে হবে, কারণ আমাদের বন্ধুত্বের সীমারেখা যদি কোনোদিন আমি আমার অজান্তে অতিক্রম করার চেষ্টা করি, তবে তো সবকিছু নষ্ট হয়ে যাবে। দেখ শরীফ, তুই নিজেকে এতটা দুর্বল ভাবছিস কেন? শোন, আমার আরো একটা পরামর্শ আছে। কি? তুই এবার সংসার পাত,
দেখ, আমি তোকে বন্ধুত্বের অধিকার নিয়ে কিন্তু এই পরামর্শ দিচ্ছি। দেখবি তোর বিক্ষিপ্ত মনটা এক জায়গায় কেন্দ্রীভূত হবে। তুই আমার মঙ্গল চাস আমি জানি, কিন্তু আমি যে আজ নিজের কাঠগড়ায় নিজেকে দাঁড় করিয়েছি। বন্ধু, সত্যিই তুই পাগল হতে চলেছিস রে। হঠাৎ টেলিফোনে আমাকে ডাকলেন স্যার, তা আবার এই কফি শপে? আমি তো কিছুই বুঝতে পারছি না। খুব অবাক হয়েছেন তাই না? যাক, বসুন। কফির অর্ডার দেয়া আছে, এখনই এসে পড়বে। কাপে চুমুক দিতে দিতেই আলাপ করা যাবে। হ্যাঁ, এই যে কফি এসে গেছে, নিন শুরু করুন। থ্যাংক ইউ। এ কটা দিন আমি অনেক ভেবে মনটা স্থির করলাম। আপনার প্রস্তাব শিরোধার্য। সত্যি? হ্যাঁ, আজ এই মুহূর্ত থেকে আমরা দুজন দুজনের বন্ধু হলাম, কারণ আপনাকে আমি হারাতে চাই না। বেশ, তাই হবে। তবে আমার একটা শর্ত আছে। কি কি শর্ত? আপনাকে এবার বিয়ে করতে হবে। হ্যাঁ, প্রয়োজনের ব্যবস্থা আমি করব। হাসছেন যে? আমারও কিন্তু একটা সহজ প্রস্তাব আছে। কি সেটা? এখন থেকে, অর্থাৎ এ মুহূর্ত থেকে আপনার মুখ থেকে আমি ওই স্যার স্যার শব্দটা আর শুনতে চাই না। তাছাড়া এখন তো আর আমি আপনার বস নই, আর আপনি নয়, তুমি। ও, এই কথা। বেশ, শর্ত মেনে নেওয়া হলো। তার নতুন কোম্পানি কেমন লাগছে বলো শুনি। চাকরিজীবীদের জন্য সব চাকরিস্থল কম বেশি একই রকম হয় অদিতি। তুমি অন্য জায়গায় গেলে তোমারও তাই মনে হবে। তা হবে হয়তো। আর কিছু খাবে? না না, আজ আর না। বুবলি বাসায় একা আছে, বেশি সময় দেয়া যাবে না। হ্যাঁ, বা আর একটা কথা, আগামী 19 তারিখে আমার জন্মদিন। লাকিলি ফ্রাইডে, অর্থাৎ ছুটির দিন পড়েছে। মা, তাই? তা নিশ্চয়ই সেলিব্রেট করবে। পাগল হয়েছো এই বয়সে? না 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 না, ও কথা শুনছি না। বন্ধু যখন হয়েছি, সুখ দুঃখকে শেয়ার করতে হবে। আমি ঠিক ওদিন বুবলিকে সাথে নিয়ে তোমার বাসায় যাব। ঠিকানা তো জানি। মোস্ট ওয়েলকাম। আমি খুব খুশি হব। তবে জন্মদিনের কোনো ফর্মালিটিস নয়, বরং আমরা তিনজন বাইরের কোনো ভালো রেস্টুরেন্টে লাঞ্চ করব, কেমন? বেশ, তবে আরো একটা শর্ত। সেটা আবার কি? বিলটা কিন্তু। ও, বুঝেছি। বেশ, তাই হবে। তারপর তুমি তোমার নতুন বন্ধুর জন্মদিনে তার বাসায় নিশ্চয়ই গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। আমি বুবলিকে সাথে নিয়ে গিয়েছিলাম। নাদিম। কি অদিতি, তোমার কণ্ঠটা ভারী হয়ে আসছে কেন? চোখের দুকোণে অশ্রু। কি এমন হয়েছিল? কেন জানি না, আমার মধ্যে একটা চিন্তা ইতিমধ্যে বাসা বাঁধছিল। দেখলাম বুবলি ও শরীফকে পছন্দ করে। আর ওই নির্দিষ্ট দিন সকালে ঠিক 11টায় বুবলিকে নিয়ে আমি শরীফের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বুবলিকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আমি একগোছা রজনীগন্ধা র্যাপিং পেপারে মোড়ানো গিফট বক্স সঙ্গে নিলাম। কিন্তু 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 কি অদিতি? হঠাৎই যেন আমার বুকের ভেতরটা চঞ্চল হয়ে উঠল। কোনো কোনো কারণ না খুঁজে পেয়ে আমি নিজেকে প্রবোধ দিলাম। সে কি? হ্যাঁ, আমাদের ভাড়া করা গাড়িটা শরীফের দেওয়ার ঠিকানায় দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছিল, মালিবাগের দিকে। যতই কাছাকাছি যাচ্ছিলাম, বুকের চঞ্চলতাটা যেন আরো তীব্র হচ্ছিল। একটা অজানা ভয় অকারণেই যেন আমাকে তাড়া করছিল। আমি আমার অজান্তেই পাশে বসা বুবলির হাতটা চেপে ধরলাম। শেষে গাড়িটা শরীফের ফ্ল্যাটের সামনে গিয়ে থামলো। আমি লক্ষ্য করলাম বাড়িটার সামনে বেশ কিছু লোকের জটলা, সবই অচেনা মুখ। শরীফ বলেছিল দোতলায় তার অ্যাপার্টমেন্ট। দ্রুত গাড়ির ভাড়া মিটিয়ে এক হাতে রজনীগন্ধার গোছা আর গিফট, আর অন্য হাতে বুবলির হাত ধরে আমি দোতলার দিকে যেতে লাগলাম। তারপর হঠাৎ একটা দমকা হাওয়া আমার নাকি মুখে আশ্রে পড়ল, আর আমি তাতে আতর আর লোবানের তীব্র গন্ধ অনুভব করলাম। সে কি? তারপর 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 অ্যাপার্টমেন্টের দরজার কাছে পৌঁছাতেই কানে ভেসে এলো সমবেত স্বরে কোরআন তেলাওয়াত।
কি বলছো? তবে কি? হ্যাঁ নাদিম, শরীফ বলেছিল পুরনো একজন কাজের লোক নিয়ে সে একাই অ্যাপার্টমেন্টে থাকতো। জানতে পারলাম ভোরের দিকে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তার। কাজের লোকের চেঁচাচেঁচিতে আশপাশের লোকজন আসার আগে সে না ফেরার দেশে চলে যায়। শরীফ, অবিশ্বাস্য। আমার পৃথিবীটা অন্ধকারে ছেয়ে গেল। আমি আবার নতুন করে অনুভব করলাম সেই পুরনো কাঁপন, যে কাঁপন আমি অনুভব করেছিলাম হাসপাতালের বেডে শুয়ে সাজ্জাদের মৃত্যুর সংবাদ শোনার পর। ওহ মাই গড! আমার হাত থেকে রজনীগন্ধার গোছা আর গিফট বক্স নিজের অজান্তেই নিচে পড়ে গেল। আমি দু হাতে আমার মাথাটা চেপে ধরে মেঝেতে বসে পড়লাম। কতক্ষণ ওভাবে ছিলাম জানি না। হঠাৎ সম্বিত ফিরে এলো, মাথায় বুবলির হাতের স্পর্শ পেয়ে। তুমি বলতে পারো নাদিম, আমার এক জীবনে কেন বারবার এমন হয়? অদিতি, আমি জানি না তোমাকে কি বলবো। আমি জানি না। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় পৃথিবীতে আমরা সবাই যেন এক একটা নিঃসঙ্গ দিগন্তের বাসিন্দা। হয়তো বা তাই। এতক্ষণ ডাক্তার সাইফুল আলম রচিত নিঃসঙ্গ দিগন্ত নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাগর মুস্তাগিসুর রহমান, বাবা মাসুদ আলী খান, নাদিম সৌরভ হোসেন সৌরভ, তিথি শামিমা নাসরিন জেমি, ডাক্তার আবু নওশের, নার্স শাহনাজ পারভিন এবং শরীফ ও অদিতির চরিত্রে অভিনয় করেছেন তহুরুজ্জামান বাবু ও মনিরা বেগম মেমি। শব্দগ্রহণে মোহাম্মদ তাজুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম। নাটকটি প্রযোজনা করেছেন ABM মাহবুবুর রহমান।